তো তোমরা যারা রেলওয়ের গ্রুপ ডি অথবা এনটিপিসির জন্য পড়ছো, তো তোমরা সবাই জানো যে সায়েন্সে এনসিইআরটি পড়াটা কতটা ইম্পর্টেন্ট। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের অধ্যায় নম্বর 3, পরমাণু এবং অণু, অ্যাটম অ্যান্ড মলিকিউল, এই চ্যাপ্টারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। চলো শুরু করি। দেখো, আমাদের প্রথমেই আছে একটা ভারতীয় দার্শনিকের নাম। কি নাম? পাকুদা কাত্তায়ামা, যিনি পরমাণু নিয়ে বিশেষভাবে কাজ করেন, আর এই পরমাণুর নামটা ভারতীয় দার্শনিকরাই দেন। এরপরে আসছে দেখো ডেমোক্রিটাসের অবিভাজ্য কণাগুলির নাম দেন অ্যাটম। তো ডেমোক্রিটাস কে ছিলেন? ডেমোক্রিটাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। মনে থাকবে কে ছিলেন ডেমোক্রিটাস? গ্রিক দার্শনিক। আর এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম অ্যাটম কথাটা ইউজ করেন। তাহলে আমি যদি বলি পরমাণু কথাটা কে ইউজ করেন, তোমরা বলবা ভারতীয় দার্শনিকরা। আমি যদি বলি অ্যাটম কথাটা কে ইউজ করেন, কি বলবা? ডেমোক্রিটাস। বোঝা গেল? দেখো, এবার চলে আসছে রাসায়নিক সংযোগের সূত্র সমূহ অথবা ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তো ল অফ কেমিক্যাল কম্বিনেশনে কি বলা হয়েছে? ল অফ কেমিক্যাল কম্বিনেশনে দুটো সূত্রের কথা বলা হয়। কি কি সূত্র? দেখো আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ল অফ কেমিক্যাল কম্বিনেশনে দুটো সূত্র বলা হয়। একটা হচ্ছে ভর সংরক্ষণের সূত্র, অর্থাৎ ভর কনস্ট্যান্ট থাকবে। কোথায় থাকবে বোঝাচ্ছি আমি। 2 নম্বর হচ্ছে স্থির অনুপাতের সূত্র। দেখো, এখানে তোমাদের বিশেষভাবে একটা লাইন পড়তে হবে, লেভয়সিয়র এবং জোসেফ এল প্রাউস্ট, এই নামটা মনে রাখবা। দেখো আমি একটু মুছে দিই তোমাদের জন্য। জোসেফ এল প্রাউস্ট, লেভয়সিয়র এবং জোসেফ এল প্রাউস্ট, এই দুজন কিন্তু এই রাসায়নিক সংযোগের সূত্রগুলো আবিষ্কার করেন। কে কোনটা আবিষ্কার করেন? লেভয়সিয়র হচ্ছে ভর সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন, আর জোসেফ এল প্রাউস্ট ইনি স্থির অনুপাতের সূত্রটা আবিষ্কার করেন। বোঝা গেল? প্রথমে দেখো ভর সংরক্ষণের সূত্র অথবা ল অফ কনজারভেশন অফ মাস। তো ল অফ কনজারভেশন অফ মাসে কি বলা হয় সেটা আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। দেখো, একটা বিক্রিয়া হওয়ার সময় যে পদার্থগুলোর মধ্যে বিক্রিয়া সংঘটিত হয় সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ক পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে পদার্থগুলো উৎপাদন করে সেই পদার্থকে কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ। এবার এই ভর সংরক্ষণ সূত্রে কি বলা হয়? বিক্রিয়ক পদার্থের যে ভর হয় বিক্রিয়াজাত পদার্থের ভরও সেম হয়। দেখো, তুমি যদি দুটি বিক্রিয়ক পদার্থ নাও যাদের ভর টোটাল 10 গ্রাম হয়, তাহলে এই বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপাদন করবে তাদের ভরও 10 গ্রামই হবে। বোঝা গেল? তাহলে ভর চেঞ্জ হবে না, ভর বিক্রিয়কেরও যা হবে বিক্রিয়াজাত পদার্থেরও তাই হবে। তুমি ভর সৃষ্টি অথবা ধ্বংস করতে পারবে না। এই যে দেখো, এখানে ভর সংরক্ষণের সূত্র মতে রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি হয় না অথবা ধ্বংস হয় না। চলো নেক্সট দেখো আমাদের স্থির অনুপাত সূত্র অথবা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। তো এখানে অনুপাত সেম থাকে। কাদের অনুপাত সেম থাকে? কোনো যৌগের মধ্যে মৌলগুলির অনুপাত সেম থাকে। কি বললাম? একটা যৌগ ধরে নিই আমি H2O, তো এদের মধ্যে H এর অনুপাত আর অক্সিজেনের অনুপাত সেম থাকবে, কিন্তু সূত্রটা একটু আলাদাভাবে বলা হয়েছে। দেখো সূত্রটা দেখে নাও। দেখো, প্রাউস্ট যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থে মৌলগুলি সর্বদাই ভরের নির্দিষ্ট অনুপাতে থাকে। দেখো, আমি অনুপাত বলেছি আর প্রাউস্ট বলেছিলেন ভরের অনুপাত, ভরের নির্দিষ্ট অনুপাত। ভরের নির্দিষ্ট অনুপাত বলতে কি? যদি তুমি H2O নাও, তাহলে দেখো একটা হাইড্রোজেনের ভর সবসময় 1 AMU হয়, দুটো হাইড্রোজেনের ভর হবে 2 AMU, আর অক্সিজেনের কত হবে? অক্সিজেনের ভর হবে 16 AMU। তাহলে এদের অনুপাত কত হলো? 1:8 হবে। তাহলে এই যে জল যৌগটা, এই যৌগের সব সময় হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত 1:8ই হবে, অন্য কিছু কিন্তু হবে না। তো উনি সেটা ভর দিয়ে প্রকাশ করেছিলেন, বাট এখন আমরা সংখ্যা দেখে বুঝতে পারি যে হাইড্রোজেন দুটো থাকবে সবসময়, অক্সিজেন একটা থাকবে, তো এখান থেকে বোঝা যায়। বাট উনি যখন দিয়েছিল উনি ভরের অনুপাত দিয়ে বলেছিলেন। এরপরে আছে দেখো ডাল্টনের সম্বন্ধে। তো ডাল্টন ব্রিটিশ রাসায়নিকবিদ ছিলেন, একজন ব্রিটিশ ছিলেন। তো উনি পদার্থের প্রকৃতি সম্বন্ধে মৌলিক কিছু মতবাদ প্রকাশ করেছেন। মৌলিক মানে একদম বেসিক মতবাদ প্রকাশ করেছেন। এখানে দেখো, ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনস অ্যাটমিক থিওরি দ্বারা ভর সংরক্ষণ সূত্র অথবা স্থির অনুপাত সূত্র ব্যাখ্যা করা যায়। অর্থাৎ একটু আগে যেটা বললাম, লেভয়সিয়র এবং প্রাউস্টের যে সূত্রগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ ভর সংরক্ষণ সূত্র আর স্থির অনুপাতের সূত্র, এই সূত্রগুলো এই ডাল্টনের পরমাণুবাদ দ্বারা প্রমাণ করা যায়। বোঝা গেল? এবার তোমরা দেখবা যে ডাল্টনের পরমাণুবাদের মধ্যে কি কি ছিল। তো ডাল্টনের পরমাণুবাদের মধ্যে ছিল, দেখো প্রথমে
মনে রাখবা যে ইনি স্বীকার্য দিয়েছিলেন। কিছু কিছু স্বীকার্য মানে হচ্ছে পস্টুলেট, আর পস্টুলেট মানে হচ্ছে, দেখো পস্টুলেট মানে যে জিনিসটা তোমার দেখে তুমি বুঝতে পারছো হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, বাট তুমি সেটা প্রমাণ দিতে পারছো না, বাট তোমার কাছে প্রমাণ নেই, তো সেটাকে বলা হয় স্বীকার্য অথবা পস্টুলেট। এখানে দেখো ডাল্টনের পরমাণুবাদ অনুসারে মৌল, যৌগ বা মিশ্রণের যে কোনো পদার্থই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, প্রত্যেকটাই একটা ছোট্ট ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে কি বলেছিলেন উনি? পরমাণু বলেছিলেন। বোঝা গেল? এবার পরমাণু দেখো যে যে পোস্টুলেটগুলো উনি দিয়েছিলেন সেগুলো ভালো করে বোঝো। এখানে দেখো সকল পদার্থই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোকেই বলা হয় কি? পরমাণু। তারপরে দেখো পরমাণুগুলো অবিভাজ্য। পরমাণু কি? অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না, এগুলোকে রাসায়নিক বিক্রিয়া দ্বারা সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো এই যে ডাল্টনের পস্টুলেট বা ডাল্টন যেগুলো ধরে নিয়েছিলেন সেগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অনেকগুলোই বেশিরভাগই ভুল ত্রুটি, ঠিক আছে? তবু আমাদের মনে রাখতে হবে কি কি পস্টুলেট উনি দিয়েছিলেন, কারণ উনি সর্বপ্রথম একটা মানে আমাদের সায়েন্টিফিকভাবে প্রস্তাব প্রকাশ করেন পরমাণু নিয়ে। এর আগে কোনোদিন কিন্তু সায়েন্টিফিকভাবে কোনো প্রস্তাব প্রকাশ করা হয়নি, তো ডাল্টনই ছিল প্রথম, সেই জন্য ডাল্টনের পস্টুলেটগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো 3 নম্বর, দেখো কোনো একটি মৌলের পরমাণুগুলোর ভর ও রাসায়নিক ধর্ম একই থাকে, অর্থাৎ একটা মৌলের যখন পরমাণু নিবা, যদি কার্বন মৌলের পরমাণু নাও তাহলে প্রত্যেকটা কার্বনের পরমাণুগুলির রাসায়নিক ধর্ম একই থাকবে। এরপরে 4 নম্বরটা দেখো বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন হয়। একটা মৌল যদি কার্বন হয়, কার্বনের ধর্ম যদি অমুক তমক হয়, তাহলে হাইড্রোজেন যদি নাও তুমি, তাহলে হাইড্রোজেন পরমাণুর বৈশিষ্ট্যগুলো অমুক তমকের হবে না, আরও আলাদা আলাদা হবে, অর্থাৎ এক হবে না, দুটো পরমাণুর বৈশিষ্ট্য কখনো এক হবে না। বোঝা গেল? এটা বলতে দিচ্ছে যৌগ গঠন করার সময় পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাতে যোজিত হয়। পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে। যদি যখন যৌগ গঠন করে, যদি H2O এর উদাহরণই নিই, সবচেয়ে বেসিক উদাহরণটা নিই, তো এই H 1.5 হবে না, কখনো 2ই হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, কোনো সময় ভগ্নাংশে হবে না, দশমিক থাকবে না, ঠিক আছে? কোনো একটি যৌগের পরমাণুগুলোর আপেক্ষিক সংখ্যা ও প্রকার স্থির থাকে। তো আপেক্ষিক সংখ্যা মানে কি? দেখো যদি একটা তুমি বড় যৌগ নাও, অর্থাৎ যদি তুমি গ্লুকোজ নাও C6H12O6, এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা, বাট এটার আপেক্ষিক যে সংখ্যা 1:2:1, এই অনুপাতটা সবসময় সেম থাকবে। অক্সিজেন আর কার্বনের আপেক্ষিক সংখ্যা সেম হবে, বাট কার্বন আর হাইড্রোজেনের আপেক্ষিক সংখ্যা ডবল হবে হাইড্রোজেনের, অক্সিজেনের ক্ষেত্রেও হাইড্রোজেনের ডবল হবে, ঠিক আছে? এটাকে বলা হয় আপেক্ষিক সংখ্যা ও প্রকার, এগুলো স্থির থাকবে কোনো নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে। এরপরে দেখো, তো দেখো আমাদের পরের টপিক হচ্ছে পরমাণু কি বা হোয়াট ইজ অ্যাটম। তো অ্যাটম সম্বন্ধে আমাদের এখানে কিছু ধারণা দেবে। প্রথমে আমাদের যে ধারণাটা আমরা দেখব সেটা হচ্ছে পরমাণুর আকার। তো পরমাণু কতটা ছোট হয় সেটা দেখো, 10 লক্ষাধিক পরমাণু স্থূপীকৃত করে রাখলে তা একটা কাগজের সমান পুরু স্তর গঠন করতে পারবে। অর্থাৎ তুমি যদি 1,00,000টা পরমাণু নিয়ে একটা স্তূপ গঠন করো, সেই 1,00,000টা পরমাণু নিয়ে একটা শুধুমাত্র পেজের সেই থিকনেসটা তুমি পাবা। তার মানে বুঝতেই পারছো পরমাণু কতটা ছোট। এরপরে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়? ন্যানোমিটার এককে। ন্যানোমিটার এককে আমরা পরমাণুর ব্যাসার্ধ মাপি। বোঝা গেল? আর 1 ন্যানোমিটার মানে কত? 10⁹ মিটার, অর্থাৎ 1/10⁹ মিটার। এটাকে কেমনভাবে লিখতে পারি? 10⁻⁹ মিটার। বোঝা গেল? এবার আমরা পড়বো পরমাণুর ব্যাসার্ধ কেমন হয়। দেখো এখানে হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ তোমরা মনে রাখবা যে 10⁻⁻10 মিটার, অর্থাৎ তোমরা কমেন্টে বলবে আমাকে যে এটা ন্যানোমিটার এককে করলে কত ন্যানোমিটার হবে। এরপরে দেখো জলের অণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁹ অবশ্যই হাইড্রোজেনের থেকে বড় হবে জলের অণু, কারণ জলের অণুর মধ্যে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে, সেই জন্যে এর আকারটা একটু বড় হবে। 10⁻10 থেকে 10⁻9 অবশ্যই বড়, তোমরা সেটা বুঝতে পারছো। তারপরে আছে হিমোগ্লোবিনের অণু, যেটার আকার হচ্ছে 10⁻8 মিটার। দেখো এখানে তোমাদের সবকটার আকার মনে রাখা লাগবে না, এখানে কি মনে রাখবা? এখানে ক্রমটা মনে রাখবা, কোনটার থেকে বড় সেই ক্রমটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর থেকে বেশি বড় জল অণু, তারপরে জলের অণু থেকে বেশি বড় হিমোগ্লোবিনের অণু, তারপরে বালির কণা, তারপরে হচ্ছে বড় পিঁপড়ের কণা, তারপরে হচ্ছে তরমুজ। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে তোমাদের। আমাদের এবার টপিক হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর আধুনিক কালে প্রচলিত চিহ্ন, অর্থাৎ মৌলের পরমাণুগুলোকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি আমরা। দেখো পড়ো এটা। বিজ্ঞানী ডাল্টন সর্বপ্রথম মৌলের বিশেষ অর্থপূর্ণ চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ এতগুলো যে মৌল আমাদের প্রকৃতিতে আছে সেই মৌলগুলোকে আমরা কিভাবে ইউজ করব,
মৌলের চিহ্ন হিসেবে ইউজ করবো। দেখো প্রতিবার একটা নাম লেখা সম্ভব নয়, তো সেই জন্য আমরা বিশেষ চিহ্ন ইউজ করব। সেই চিহ্ন ইউজ করার পদ্ধতি প্রথম প্রচলিত করেন সেটা হচ্ছে ডেল্টন, বিজ্ঞানী ডেল্টন অথবা ডাল্টন। বার্জিলিয়াস কি করেন? বার্জিলিয়াস করেন মৌলের নামের একটি বা দুটি অক্ষর দিয়ে ওই মৌলের চিহ্ন তৈরি করেন। যেমন আমরা লোহাকে কি বলি? এফ ই, ফেরাম থেকে এসছে। কপারকে কি বলি? সি ইউ। এটা কে তৈরি করে? এগুলো কে তৈরি করে? বার্জিলিয়াস করেন, ঠিক আছে। ডেল্টন তার থিওরিতে যে যে চিহ্নগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে একটা পরমাণুর চিহ্ন, যেমন পরমাণুর কক্ষপথ থাকে আর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, সেই চিহ্ন ইউজ করছে। তারপরে দেখো কার্বন, কার্বনের কালার কেমন হয়? কার্বনের কালার কালো হয়, আর এখানে দেখো কালো শেড দেওয়া রয়েছে, দেখেছো? কালো শেড দেওয়া রয়েছে। তারপরে দেখো অক্সিজেন, অক্সিজেন কিন্তু আমাদের প্রকৃতিতে অনেক থাকে কিন্তু অক্সিজেনকে দেখা যায় না, তো অক্সিজেনের পুরোপুরি স্পেস রেখে দিচ্ছে একটা বৃত্ত করে। তারপরে ফসফরাস, ফসফরাসের দেখো উল্টো ওয়াই আর সালফারের প্লাস, আয়রনের আই চিহ্ন দিয়ে তারপরে গোল দিয়ে দিচ্ছে, কপারের সি। দেখো কপার আর কার্বন এই দুটো কিন্তু গুলিও না, কারণ এই সি দেখে অনেকে ভেবে নেবে কার্বন হবে, কিন্তু অ্যাকচুয়ালি সি মানে এখানে কপার বোঝানো হচ্ছে, আর কার্বনের একটা কালো শেড দেওয়া বৃত্তাকার চিহ্ন দেওয়া হয়েছে। তারপর লেডের হচ্ছে এল দেওয়া হচ্ছে, সিলভারের এস, গোল্ডের জি। গোল্ড আর মার্কারি একই রকম, শুধুমাত্র জি এর তফাৎ, গোল্ডে জি আছে মার্কারিতে জি নেই। তারপর প্লাটিনামের পি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের রেলের বিভিন্ন এক্সামের জন্য, তো তোমরা ভালো করে মুখস্থ রাখবা, মনে রাখবা কোনটার কি চিহ্ন, ঠিক আছে। নেক্সট দেখো এবার মৌলের নামকরণগুলো কিভাবে করা হচ্ছে সেটা এখানে বোঝাতে চাচ্ছে। অনেক সময় আগে দেখো, আগে একটা নির্দিষ্ট কোনো পদ্ধতি বা প্রসেস ছিল না যে কিভাবে নামকরণ হবে। এখন যেমন আছে ইউপ্যাক এই নামকরণগুলো করেন, বাট আগে কিন্তু এরকম কোনো প্রসেস ছিল না যে কিভাবে নামকরণ হয়। তখন দেখো কোনো জায়গায় ধরো একটা মৌল অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, তো সেই জায়গার নামকরণ অনুসারেও নাম রাখা হয়েছে। যেমন সাইপ্রাসে কপার বেশি পাওয়া যেত, তো সেই হিসাবে কপার নামটা আসে সাইপ্রাস নাম থেকে। কালার কেমন, মৌলের কালার কেমন সেই হিসেবে নামকরণ করা হয়েছে। যেমন গোল্ড বা সোনা ইংরেজি শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে হলুদ। এরপরে দেখো এখন কিন্তু এই রং অথবা কোন জায়গায় বেশি পাওয়া যায় এই রকম হিসেবে নামকরণ হয় না, এখন কে নাম করে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য IUPACর পুরো নাম। তোমরা একটা কাজ করবা, কমেন্টে সবাই IUPACর পুরো নামটা লিখে দিবা, তাহলে তোমাদের মুখস্থ থাকবে, ঠিক আছে। মৌলের নামগুলি অনুমোদন করেন। চিহ্নে ব্যবহৃত প্রথম অক্ষরটি বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটি ছোট হাতের। এই যে ইউপ্যাক যেভাবে নামকরণ করে তার কিছু কিছু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে চিহ্নের প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে আর দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের হতে হবে সবসময়। যেমন যদি কপার লিখতে চাও CU, সিটা বড় হাতের, ইউটা ছোট হাতের। FE, এফটা বড় হাতের, ইটা ছোট হাতের, এরকমভাবে লিখতে হবে। কোনো কোনো মৌলের ক্ষেত্রে আবার নামটি মৌলের নামের প্রথম অক্ষর এবং নামে উল্লেখিত পরের কোনো অক্ষর থেকে তৈরি করা হয়। যেমন ক্লোরিনের দেখো সি নিয়েছে আর এই যে মাঝখান থেকে এল নিয়েছে, ক্লোরিন। তারপর জিঙ্কের জেড নিয়েছে আর মাঝখান থেকে এন নিয়েছে, তো এটাও একটা নিয়ম, 2 নম্বর নিয়ম বলতে পারো। মৌলের নামের প্রথম অক্ষরটা তো নেবেই, প্লাস পরের যে কোনো একটা অক্ষর নিতে পারে। এরপরে দেখো 3 নম্বর নিয়মটা হচ্ছে অন্যান্য চিহ্নগুলো নেওয়া হয়েছে মৌলের ল্যাটিন, জার্মান বা গ্রিক ভাষার নাম থেকে। অর্থাৎ কিছু কিছু মৌলের নাম ল্যাটিন, জার্মান বা গ্রিক ভাষা থেকে সেই ল্যাটিন, জার্মান অথবা গ্রিক ভাষার প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা তৈরি করেছি মৌলের চিহ্ন। যেমন Fe, আমরা সবাই জানি লোহার, তো Fe হচ্ছে ল্যাটিন নাম ফেরাম থেকে এসে, যেটা হচ্ছে লোহার চিহ্ন, ঠিক আছে। তারপরে সোডিয়ামের চিহ্ন কেমন হয়? Na, যেটা এসে নেট্রিয়াম থেকে। আর পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K, যেটা কেলিয়াম থেকে এসে। দেখো কেলিয়াম, নেট্রিয়াম আর ফেরাম এই তিনটে তোমাদের বইতে আছে, তো এই তিনটে কিন্তু তোমরা পুরো মুখস্থ করবে, জলের মতো মুখস্থ করবে, ঠিক আছে। ফেরাম, নেট্রিয়াম, কেলিয়াম। আবার বলে দিই, দেখো ফেরাম, নেট্রিয়াম আর কেলিয়াম। ফেরাম থেকে Fe, নেট্রিয়াম থেকে Na, কেলিয়াম থেকে K, মনে থাকবে। এবার দেখো এই ছকের মাধ্যমে বলে দিচ্ছে কোন মৌলের চিহ্ন কেমন। যেমন অ্যালুমিনিয়ামের Al, আর্গনের Ar, বেরিয়ামের Ba, এগুলো সব তোমরা মোটামুটি জানো। বাট তোমাদের যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে লোহা যার Fe, লেড যেটার Pb, আর গোল্ড হচ্ছে Au, রূপা হচ্ছে Ag, মনে থাকবে। এগুলো বিশেষভাবে তোমরা কারণ এগুলোর মধ্যে কনফিউশন আসতে পারে, ঠিক আছে। এবার তোমাদের পড়াবো হচ্ছে পারমাণবিক ভর অথবা অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে কি? কোনো পরমাণুর ভর কত সেটাই হচ্ছে অ্যাটমিক মাস। এবার দেখো একটা পরমাণুর ভর কিন্তু অনেক কম হয়, কারণ পরমাণুর আকার অনেক 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 ছোট হয়, যেটা তোমরা খালি চোখে দেখতে পাও না। তো তার ওজন কি করে মাপবা, তার ভর কি করে মাপবা, তাই না?
তো সেই জন্য বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছিলেন, আপেক্ষিক পারমাণবিক ভর অথবা রিলেটিভ অ্যাটমিক মাস। রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি, মানে কোনো মৌলের পারমাণবিক ভরকে একক হিসেবে ধরে নিয়ে বাকি সব পরমাণুর ভর নির্ণয় করা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। একটু বুঝিয়ে বলি, যেমন তোমরা সবাই জানো হিলিয়ামের ভর কত, 4, আর অক্সিজেনের ভর কত, 16। এবার এই যে হিলিয়ামকে তুমি যদি একক হিসেবে ধরো তাহলে অক্সিজেনের ভর কত হবে বলো দেখি, মানে 4 হচ্ছে একক হয় যদি, তাহলে 16 হবে কত, 16 হবে 4। তার মানে তুমি যদি হিলিয়ামের ভর 1 ধরো বা একক ধরো তাহলে অক্সিজেনের ভর হবে 4। এটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস অথবা রিলেটিভ পারমাণবিক ভর। বোঝা গেল? এবার দেখো, পারমাণবিক ভর একককে পূর্বে AMU হিসাবে লেখা হতো, বাট এখন ইউপ্যাক একটু ঝামেলা করে দিয়েছে। এখানে ইউপ্যাক কি করেছে, ইউ করে দিয়েছে, শুধুমাত্র ইউ করে দিয়েছে, যার প্রণাম হচ্ছে ইউনিফাইড মাস। আর AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। বোঝা গেল? তাহলে ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস আর AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এবার দেখো, যে আমি এককটার কথা বললাম, হিলিয়ামের যে ইউনিটের কথাটা বললাম, তো হিলিয়ামের ভরকে ইউনিট ধরা হয় না। কিসের ভর ইউনিট ধরা হয় সেটাই খোঁজ করেছে আমাদের বিজ্ঞানীরা। আর খোঁজ করতে করতে দেখো কি পেয়েছে, পারমাণবিক ভর এককের খোঁজে বিজ্ঞানীরা প্রাকৃতিক অক্সিজেনের ভরের 1/16 অংশকে একক হিসেবে ধরেছেন। মানে বিজ্ঞানীরা একটু কমপ্লিকেটেড করে দিচ্ছে বিষয়টা, যে ওরা অক্সিজেনের ভরটা একক ধরেনি, অক্সিজেনের যে ভর তার 1/16 অংশকে ধরেছে ইউনিট। বোঝা গেল? এখন এখানে তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে, যেমন তোমাদের কোশ্চেন আসতে পারে যে 16ই কেন হলো, অথবা ভাগ করলো কেন, অক্সিজেনের ভরটা তো 16, তো ওটাকেই একক ধরতে পারতো। দেখো এখানে 16টাকে একক ধরেনি কেন, 16টাকে একক না ধরার কারণ হচ্ছে 16টাকে যদি তুমি একক ধরতে তাহলে হাইড্রোজেনের ভর কত হতো বলো তো, পয়েন্ট সামথিং সামথিং আসতো। তো আমরা পয়েন্ট করতে চাইনি, সেই জন্যে 1/16 করেছি। আর অক্সিজেনকেই আমরা কেন নিলাম, অক্সিজেনকে নেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে লিখে দিয়েছে, অক্সিজেন নেওয়ার কারণ হচ্ছে অক্সিজেন অনেক মৌলের সঙ্গে যোজিত হয়ে যৌগ গঠন করে। এই পারমাণবিক একক গ্রহণ করলে বেশিরভাগ মৌলের ভরই পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে। তো পয়েন্ট যেটা বলছিলাম, তো পয়েন্ট না আনার জন্যেই এটা অক্সিজেনে 1/16 করেছে, যাতে পূর্ণ সংখ্যায় মানগুলো পাওয়া যায়, ভগ্নাংশে না আসে। এরপরে দেখো, এখানেই খেলা শেষ নয়, কারণ 1961 সালে সর্বজনীন গ্রহণযোগ্য পারমাণবিক ভর এককের জন্য কার্বনের সংস্থানিক মানে কি আইসোটোপ C12কে প্রামাণ্য মৌল হিসেবে গ্রহণ করা হয়। আর C12 একটি পরমাণুর ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক অথবা অ্যাটমিক মাস ইউনিট বলা হবে। এই যে অক্সিজেন 1/16 অংশ আমরা ধরেছিলাম, এটাই অনেক সমস্যা দেখা যাচ্ছিল। কেন? কারণ কিছু মৌলের ক্ষেত্রে, কিছু মৌলের পারমাণবিক ভরের ক্ষেত্রে ভগ্নাংশ চলে আসছিল, সেই জন্য আমরা C12 পরমাণুর 1/12 অংশকে একক হিসেবে ধরেছি, আর এটাই বর্তমানে প্রচলিত। বোঝা গেল? হাইড্রোজেনের ভর আমরা জানি কত, 1, হিলিয়ামের 2, তাই না? তো এটা কিভাবে 1 আর 2 আসলো, কারণ এই যে কার্বনের C12, এই 12-এর যা ভর বা এর যা ভর তার 1/12 অংশের 1 গুণ হচ্ছে হাইড্রোজেন আর দ্বিগুণ হচ্ছে হিলিয়াম। বোঝা গেল? এবার দেখো, এই ছকের মাধ্যমে কিছু মৌলের পারমাণবিক ভর দিয়ে দিয়েছে, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তো এটা কার সাপেক্ষে বলো, C12-এর 1/12 অংশের সাপেক্ষে কিন্তু এই মানগুলো মাপা হচ্ছে। হাইড্রোজেনের 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 8, সোডিয়ামের 23। দেখো এখানে কোনোটাই পূর্ণ সংখ্যা নেই, শুধুমাত্র ক্লোরিনের পূর্ণ সংখ্যা, বাট সেটাও পূর্ণ সংখ্যা হতো না। এই ক্লোরিনের পূর্ণ সংখ্যার কারণ হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস। আর এভারেজ অ্যাটমিক মাসের তোমাদের আমি পরে পড়াবো। আপাতত এটা মনে রাখবা যে এভারেজ অ্যাটমিক মাস বা AAM এটা এসছে কারণ ক্লোরিনের দুটো আইসোটোপ দেখা যায়, একটা হচ্ছে Cl35 আর একটা হচ্ছে Cl37। বোঝা গেল? এই দুটো আইসোটোপের জন্য এই পয়েন্টটা এসছে। এই পয়েন্টটা কিন্তু এককের কোনো গন্ডগোল না। বোঝা গেল? এখানে বলছে পরমাণুগুলি কিভাবে থাকে। অধিকাংশ মৌলের পরমাণুগুলি স্বাধীন স্থিতি নেই। তো বেশিরভাগ, অধিকাংশ বলেছি, কিন্তু সব বলেনি। কেন বলেনি সব? কারণ আমরা যে নিষ্ক্রিয় মৌলগুলো পাই, যদি আমি আর্গনের কথা বলি, যদি আমি হিলিয়ামের কথা বলি, যদি আমি নিয়নের কথা বলি, এরা শুধুমাত্র তুমি পরমাণু হিসেবেই পাবা। বাকি যেগুলো নিষ্ক্রিয় নয় এমন মৌলগুলোর কিন্তু স্বাধীনভাবে স্থিতি তুমি পাবা না, স্বাধীনভাবে ঘোরাফেরা করে না। অর্থাৎ তুমি যদি অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেন পরমাণু চাও, তাহলে কিন্তু তুমি প্রকৃতিতে পাবা না। কেমনভাবে পাবা? O2 হিসেবে পাবা বা O3 হিসেবে পাবা, ঠিক এরকমভাবে পাবা, কিন্তু শুধুমাত্র O এই পরমাণুটা কিন্তু প্রকৃতিতে পাবা না। তো এটাই বোঝাতে চেয়েছে এখানে যে স্বাধীন স্থিতি নেই।
পরমাণুগুলো অণু অথবা আয়ন গঠন করে, অর্থাৎ অণু বা আয়ন গঠন করে পরিবেশে ঘোরে। বুঝে গেল? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো যদি কোনো ডাউট থাকে। এই চ্যাপ্টারের পার্ট 2 পেতে হলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সায়েন্স।